অভ্যুত্থানের এতদিন পরে আবারও রাজুতে দাঁড়িয়ে নিরাপত্তার জন্য এইভাবে কথা বলতে খুব লজ্জা লাগে। কারণ আমাদের এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান গেল, আমরা বারবার বলেছি আমাদের গণ অভ্যুত্থান শুধু স্বৈরাচারের পতন না, আমাদের গণ অভ্যুত্থান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা, প্রত্যেকটা কাঠামোর একটা আমূল পরিবর্তনের জন্য আমাদের গণ অভ্যুত্থান। কিন্তু আমাদের অভ্যুত্থানের এই 6 মাস পরে এসে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক একটা কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু যে নিরাপত্তা ইস্যু নারীরা আগে ফেস করেছে এখনো তাদের সেই একই নিরাপত্তা ইস্যু ফেস করতে হচ্ছে, কিন্তু কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের বারবার মনে হয়েছিল যখন জুলাই আমরা আন্দোলনে নেমেছি, আমরা মিছিলের সামনে থেকেছি, আমরা হলের তালা ভেঙে রাস্তায় বের হয়েছি, আমাদের নারী শহীদ হয়েছেন, কিন্তু আমাদের জন্য একটা সুইটেবল পরিবেশ আমরা এখনো পাই নাই। আপনারা দেখবেন যে গত এই যে 72 ঘন্টায় কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে ধর্ষণের ঘটনা দেখি বারবার মনে হয় আসলে এই রাষ্ট্র কাদের জন্য কাজ করে। আমাদের জন্য তো কাজ করে না ফর শিওর, কারণ যদি আমাদের জন্য কাজ করতে আমাদের এখানে দাঁড়িয়ে এভাবে চিৎকার করে বলতে হতো না আমাদের নিরাপত্তা দেন। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা রাস্তায় বের হতে পারছি না। আপনারা দেখবেন 4 বছরের শিশু সে শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়, অথচ ধর্ষকদের গ্রেফতার করার পরে খুব ইজিলি তাদেরকে জামিন দেওয়া হয়। কোনো ধরনের আমরা কার্যকর ব্যবস্থা দেখি না। কয়টা ধর্ষকের বিচার হতে দেখি, এখনো পর্যন্ত চাক্ষুষ আমি কোনো বিচার হতে দেখি নাই। এতদিন হয়ে যাচ্ছে, 6 মাসের ভিতরে যতগুলো ধর্ষণ হয়েছে, আগের রাষ্ট্র কাঠামো যেরকম ছিল নারীদের ব্যাপারে, এখনকার রাষ্ট্র কাঠামো আমার মনে হচ্ছে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। যদি পরিবর্তন হতো আমার এখানে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে হতো না যে আমাদের নিরাপত্তা দেন, ধর্ষকদের শাস্তি দেন। ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে, এটা রাষ্ট্র কাঠামোকে বারবার যখন মনে করিয়ে দিতে হয় তখন আমাদের এটাই মনে হয় যে এই ব্যর্থতার দায় আমরা যে আন্দোলন করেছি, আন্দোলন করে যে সরকারকে বসিয়েছি, এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি গতকাল রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা আশা রাখতে চাই, আসলে এত হতাশা, নারীদের সামনে এত বাধা, তারপরে আমরা আশা রাখতে চাই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হোক, আমরা একটু নিরাপদে যেন রাস্তায় চলাফেরা করতে পারি, ধর্ষকের বিচার চেয়ে যেন আমাদের গলা ফাটাতে না হয়। এইটুকু নিরাপত্তা এই বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুবই সামান্য একটা চাওয়া। আমরা চাইবো আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের এই ছোট্ট একটা যে প্রত্যাশা, আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা প্রোভাইড করবে এবং কোনো ধরনের গড়িমসি করবে না, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, দরকার পড়লে আইন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এবং এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। শুধু বারবার আইনে লিখে রেখে, খাতায় লিখে রেখে আপনারা কলম দিয়ে আইন তৈরি করছেন, কিন্তু ওটার কোনো বাস্তবায়ন হচ্ছে না। আমরা চাই বাস্তবায়ন হোক। আপনারা বারবার আমাদের সামনে মূলা ঝুলিয়ে দিয়ে যে বাস্তবায়ন হবে, আইন বানাচ্ছি, আসলে কোনো কাজ হচ্ছে না। আপনারা এখনো পর্যন্ত ধর্ষকের এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই শাস্তির, যেটা দেখে অন্য ধর্ষকরা ভয় কাঁপবে। এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই বলেই এখনো ধর্ষণ কমছে না। প্রতিনিয়ত আমাদের যে নারীরা আছে, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছে। শুধু ধর্ষণ না, আমাদের অনলাইনে বুলিং করা হচ্ছে এবং এই বুলিং করার জন্য কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এগুলো বন্ধ করার জন্য। আমরা কখনো একটা সাধারণ, আপনি ভাবেন বাংলাদেশের রাজনীতিতে মেয়েরা কিভাবে আসবে? আমাদের রাজনীতিতে আসতে হলে আমাদের এক্সট্রা একটা প্যারায় আমাদের সবসময় পোহাতে হয়, আমি কি পড়বো, আমার কোন পোস্টের নিচে কেমন কমেন্ট আসবে, এটা বিবেচনা করে আমার রাজনীতি করতে হয়। কারণ এই এক্সট্রা বার্ডেনটাই রাষ্ট্রযন্ত্র আমার ঘাড়ের উপর থেকে কখনো তুলে দিতে পারে না। আমি চাই ধর্ষকের যে শাস্তি, তার পাশাপাশি ইফটিজিং থেকে শুরু করে সাইবার বুলিং, প্রত্যেকটা হ্যারাসমেন্টের জন্য দৃষ্টান্তমূলক বিচার করা হয় এবং বিচার যেন নিশ্চিত করা হয়। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আসিয়া আক্তার রেমিজা, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। জুলাই চলছে, আসসালামু আলাইকুম। জুলাই আসলে শেষ হয় নাই, আমাদের জুলাই, আমাদের যুদ্ধ এখনো চলছে, আমাদের সংগ্রাম এখনো চলছে এবং
দেশকে যারাই অস্থিতিশীল করতে চাচ্ছে তারা টুল হিসেবে ব্যবহার করছে নারীকে, এবং এর শিকার হচ্ছে নারীরা এবং এদেশের জনগণ। এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃখের যে আমরা, সে যে পক্ষই হোক না কেন, যখনই তারা অস্থিতিশীল করতে চায় তারা নারীকে টুল হিসেবে ব্যবহার করে। কারণ তারা মনে করে নারীকে যদি আমি টুল হিসেবে ব্যবহার করি আমাকে হয়তো বড় কোনো বিচারের সম্মুখীন হতে হবে না। তারা মনে করে নারীর সাথে যা ইচ্ছে তাই করি, কিন্তু আমি পার পেয়ে যাব। হয়তো আমার বাপের কোনো একটা প্রভাব আছে, হয়তো আমি কোনো দলের চামচামি করি, সো আমি পার হয়ে যাব। এবং আমি যদি এও না করি, যদি আমার টাকা থাকে আমি পার হয়ে যাব, কোনো সমস্যা হবে না। নারীকে ভাবে একটা ছোট্ট একটা টুল হিসেবে ব্যবহার করা হয়। তাই জুলাই পার হওয়ার পরও আমাদেরকে আজ নিরাপত্তার জন্য নামতে হয়, আমাদেরকে আজ ধর্ষণ থেকে যেন আমরা রেহাই পাই সেই জন্য নামতে হয়, রাজুর সামনে এসে দাঁড়াতে হয়। তাই আমি বলবো যে ধর্ষণ করে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। আমি দেখছি ধর্ষণে অনেক খবর পাই প্রতিদিন, ধরা হয় হয়তো কেউ কে, কিন্তু কার যে বিচার হয় সেটা আমি জানি না, আদৌ বিচার হয় কিনা। হয়তো তাদেরকে একদিক দিয়ে ধরে, আমার খবরটা পাই, পরদিন সকালে সে জামিনে বের হয়, আর তার খবর থাকে না। যার কারণে আমরা আমাদের সমাজ থেকে এই ধর্ষণ নামক বিভৎস জিনিসটাকে দূর করতে পারতেছি না। ধর্ষণের কারণ কোনো পোশাক নয়, কোনো কিছুই নয়, এর কারণ ধর্ষকের বিকৃত মানসিকতা। তাই আমরা যদি ধর্ষককে তার এই বিকৃত মানসিকতা থেকে দূরে রাখতে চাই, তবে তার ব্রেইনে এই সিগন্যালটা দিতে হবে যে তুমি যদি এই ন্যাক্কারজনক কাজটা করো, এই জঘন্য কাজটা করো, তাহলে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। এবং আমাদেরকে সোসাইটিকে জানাতে হবে যে তোমরা যদি এই ধরনের কাজের সাথে জড়িত থাকো তাহলে তোমার শাস্তি হবে। এখানে আর কোনো উপায় নেই, আমাদেরকে ধর্ষকের শাস্তির ব্যবস্থাটা করতে হবে, কিন্তু আমরা কখনো শাস্তির খোঁজ পাই না। এই যে দেশে আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছে, কিন্তু এর সাথে সংশ্লিষ্ট যে আমাদের অভিভাবকরা আছে তাদের আমি দেখি না কোনো কনসার্ন আছে, কারণ তাদের ঘরে এটা যাচ্ছে না। ফেস করছি আমরা যারা বের হই, যাদের আমাদের যে মেয়েদেরকে আমাদের বের হতে হয় টিউশনি, চাকরি বা নানা কাজে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে, আমি তো দেখতে পাই না উন্নতি হচ্ছে। তাদেরকে আমরা বলবো আপনারা ফিল্ডে আসুন, কাজ করুন। শুধুমাত্র চেয়ারে বসে থাকার জন্য আপনাদেরকে চেয়ারগুলোতে বসানো হয় নাই। যদি আপনারা দায়িত্ব নিতে না পারেন সসম্মানে চলে যান, কিন্তু যদি এই ঘটনাগুলো আরো হতে থাকে তাহলে আপনাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমরা নামাবো আপনাদেরকে, আমরা আপনাদেরকে বসাইছি, কিন্তু আমাদের নিরাপত্তা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে তো আপনাদের দরকার নেই আমাদের। তাই বলবো যা করার সংশ্লিষ্টদের তাড়াতাড়ি করুন, ধর্ষকের বিচারগুলো প্রকাশ করুন, যাতে এই বিকৃত মানুষগুলো যেন জানতে পারে যে এইরকম একটা জঘন্য কাজ করার পর আমার জায়গায় এই সোসাইটিতে হবে না। ধন্যবাদ। এখন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন দিলরুবা আক্তার পলি, যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই পরবর্তী সময়ে একজন নারী হিসেবে এই রাজুতে নারী নির্যাতন অথবা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে একজন মানুষ হিসেবে আমি লজ্জাবোধ করছি। যে নারীরা, যে সরকার জুলাইয়ের বিপ্লবী নারী হিসেবে আমাদের ঘোষণা করে, অথচ আমরা বাইরে বের হতে পারি না নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের জন্য, সেটাকে তারা কিভাবে আমরা যে নারীরা আমার শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে হল থেকে রাতের গেট একদম ভেঙে দিয়ে আমরা বের হয়ে আসছি, সেই নারীরা এখন আমরা আমাদের কাজের জন্য, আমাদের ক্লাসের জন্য আমরা প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছি। সরকার জানে এই 72 ঘন্টায় বাংলাদেশে কত পরিমাণ নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে, তাদের কোনো আইডিয়া আছে? আমাদের চারপাশে এইরকম ধর্ষক ঘুরে বেড়াচ্ছে, অথচ সরকার তাদের জন্য কোনো ধরনের স্টেপ নিচ্ছে না। ইভেন আমরা এইরকমও দেখেছি যে নেত্রকোনা একজন গৃহবধূকে ধর্ষণের পর সেই ধর্ষক ঘুরে বেরিয়েছে, যখন তার স্বামী সেই ধর্ষককে হত্যা করেছে তখন সেই